রাত্রির সময় ছিল। একটা পালকি যাচ্ছিল, যার মধ্যে একটা নতুন সাজগোজ করা বউ ছিল। শাকচুন্নি সেই পালকিটা দেখতে পায় আর সেই পালকিতে চলে যায়। বউ শাকচুন্নিকে পালকিতে দেখে ভয় পেয়ে ওঠে। লাল শাড়ি, এলোমেলো চুল আর কাজল দেওয়া চোখ দেখে বউয়ের চিৎকার বেরিয়ে পড়ে, কেউ বাঁচাও! শাকচুন্নি বউয়ের শরীরে প্রবেশ করে যায়। বউয়ের চিৎকার শুনে পালকি তোলার লোকেরা পালকির ভেতরে দেখে। তখন তারা দেখতে পায় যে বৌমা নিজের মাথা নত করে বসে আছে। কোনো সমস্যা থাকলে আপনি আমাকে বলুন না। পালকি তোলার লোকেদের জিজ্ঞাসা করা সত্ত্বেও বৌমা কোনো উত্তর দেয় না। পালকিওয়ালার কথা যেন সে শুনতেই পায়নি। আরে আপনি কিছু বলছেন না কেন? আপনি চিৎকার করেছিলেন না? ওই কিছু হলে আমাকে বলুন না। আরে ছাড়ো। আরে কোনে লজ্জা পাচ্ছে ভাই। আরে এলাকার কোনো বাড়ি থেকে হয়তো চিৎকারের আওয়াজ এসছে, তাই না? পালকি ওঠানোর লোকেদেরকে বৌমা কোনো উত্তর দেয় না। পালকি ওঠানোর লোকেরা আবার পালকি তুলে নেয় আর হাঁটতে শুরু করে। ভাই, আগে থেকে একটু বেশি ভারী হয়ে গেছে না পালকিটা? এইসব কিছু বলবে না, রানী শুনলে কিন্তু খুব রেগে যাবে, বুঝেছো? ওনার বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়তো। পালকি রাতুলের বাড়িতে পৌঁছায়। রাতুলের বাড়ি রং, ফুল আর প্রদীপ দিয়ে সাজানো ছিল। खेलो अपने मनपसंद गेम्स, सब एक ही जगह। जैसे स्नेक्स एंड लैडर्स, कैरम, क्रिकेट और 100 से ज्यादा गेम्स सिर्फ विंजो ऐप। রং, ফুল আর প্রদীপ দিয়ে সাজানো ছিল। পালকি থেকে রাতুলের বউ ঈশিতা বেরিয়ে আসে। রাতুলের বোন মনিকা দরজাতেই আরতির থালি নিয়ে দাঁড়িয়েছিল। আরতি করা শুরু করে দেয় সে। বৌদি, নিজের চেহারা একটু উপরে করো। মনিকার বলা সত্ত্বেও ঈশিতা নিজের চেহারা উপরে তোলে না। মনিকা, জেদ করো না, ও লজ্জা পাচ্ছে হয়তো। মনিকা আরতি করে। তারপর বৌমার সামনে একটা কলসি রাখা হয়। বৌমা কলসিকে নিজের পা দিয়ে মারে। যেই মাত্র বৌমা কলসিতে পা মারে, কলসি হাওয়াতে উড়ে যায় আর অনেক দূরে ছিটিয়ে পড়ে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সকালে সূর্য ওঠে। রাতুলের বাড়িতে সবাই জমা হয়। তখন তারা দেখতে পায় যে দরজায় উল্টো পায়ের লাল লাল চিহ্ন ছিল। এই লাল লাল পায়ের চিহ্ন উল্টো কেন? হ্যাঁ, বৌদি তো ঘরের ভেতরে গেছিল, কিন্তু যাওয়ার চিহ্ন কেন? ওনার পাটা আবার উল্টো নয় তো? শুভ শুভ বল, বৌমার ব্যাপারে কি বলছিস তুই যে পা উল্টো আছে? তাহলে এটা কার পায়ের চিহ্ন? তোমার মনে আছে মা, কাল রাত যখন বৌদি কলসিতে পা দিয়েছিল, কলসি কত দূরে ছিটিয়ে পড়ে, যখন কিনা বৌদি খুব আস্তেই মেরেছিল। হ্যাঁ, এটা তো আমারও মনে আছে। যদি বৌদির পা উল্টো হয় তাহলে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। যেতে চাইবো কাশ্মীর, চলে যাব কন্যাকুমারী। রাতুল নিজের বউ ঈশিকার কাছে যায় আর তার পা মন দিয়ে দেখে। কি দেখছো গো তুমি? না, কিছু না, শুধু নুপুরটা দেখছিলাম। নুপুরটা ভালো তো, আমি নিজে তোমার জন্য তৈরি করেছি এটা। এটা তো দেখছো না যে এর পা উল্টো তো নয়? না না, কিন্তু তোমার এটা কেন মনে হলো? না, তোমরা বাইরে কথা বলছিলে না যে বারান্দাতে উল্টো পায়ের চিহ্ন আছে, তাই জিজ্ঞাসা করলাম। আরে এরকম কিছু না, সত্যি। আজ রাতুলের বাড়িতে নতুন রান্নাঘরের নিয়ম। ঈশিতা সবার জন্য আজ কিছু একটা মিষ্টি বানাচ্ছিল। তক্ষুনি প্রতিবেশী মিনু ওখানে চলে আসে। এসো মিনু, সঠিক সময়েই এসেছো। আজ আমার বৌমার প্রথম রান্নাঘর। খেয়ে তো দেখো একটু কিরকম বানায় আমার বৌমা। রাতুল, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও ঈশিতার সাহায্য করো। এখন পর্বটা যখন ওর, তাতে আমি কি সাহায্য করতে পারি? আর এমনিতেই রান্না করার কাজটা তো আমার নয়। রাতুল, এইসব কি বলছো তুমি? ছেলেরা খাবার খেতে পারে কিন্তু বানাতে পারে না। ছেলেরাও খালি হাত জন্ম নেয় আর মেয়েরাও খালি হাত জন্ম নেয়। তোমার কি মনে হয় ভগবান ওদেরকে কি রান্নাঘরের সাথে পাঠায়? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার থেকে ভালো আমি বরং রান্নাঘরে গিয়ে ঈশিতাকে সাহায্যই করি। রাতুল রান্নাঘরে ঈশিতার সাহায্য করতে যায়। তখন দেখতে পায় যে ঈশিতা চামচ দিয়ে নয়, বরং নিজের হাত দিয়েই গরম গরম পায়েস সবার জন্য পরিবেশন করছে। এটা দেখে রাতুল ভয় পেয়ে ওঠে।
এটা তুমি কি করছো? আরে হাতটা পুড়ে যাবে তো। চামচ খুঁজে পাইনি, তাই হাত দিয়েই বার করছিলাম। তক্ষুনি মিনুর বর রাকেশ তাকে খুঁজতে খুঁজতে রাতুলের বাড়িতে আসে। এরকম মনে হচ্ছিল যেন সে মদ পান করেছে। আরে এ আবার কিরকম বদমাইশি? রাত্রির 12টা বাজে তুই এখানে কি করছিস? আবার মদ খেয়ে এসেছো না? নেশা হয়েছে তো? আমি নেশা করে আছি নাকি তুই নেশা করে আছিস? এখানে কেন এসেছিস? আমি বেশ আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি। আরে তোর কি লজ্জা টজ্জা নেই নাকি? রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছিস, তোর লজ্জা করে না? রাকেশ বাবু, আরামসে কথা বলো। কেন বলছো এরকম ওকে? আরে তুই চুপ কর তো। এ তো আমার রানী, আমি ওকে যা ইচ্ছে তাই বলতে পারি। রাকেশ, তুমি রোজ মদ খেয়ে আসো। তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারবে না। অধিকার না, তুই আমার রানী। তোকে আমি দেখাচ্ছি দাঁড়া তোর কি যোগ্যতা। রাকেশ মিনুর ওপরে হাত তুলতেই যাচ্ছিল, তক্ষুনি ঈশিতা শাকচুন্নির রূপে চলে আসে। শাকচুন্নির লাল শাড়ি, এলোমেলো চুল আর কাজল লাগানো চোখ দেখে রাতুল আর তার বাড়ির লোকেরা ভয় পেয়ে ওঠে। শাকচুন্নি ভয়ঙ্কর আওয়াজ বার করতে করতে রাকেশের দিকে এগোতে শুরু করে দেয়। কেউ বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। শাকচুন্নিকে দেখে মিনুও ভয় পেয়ে ওঠে আর নিজের বর রাকেশের থেকে দূরে চলে যায়। শাকচুন্নি বারবার ভয়ঙ্কর আওয়াজে হাসছিল। তার ভয়ঙ্কর হাসি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। শাকচুন্নি রাকেশের কাছে পৌঁছায় আর তার গলা ধরে সেটাকে হাওয়াতে তুলে দেয়। রাকেশ কিছুক্ষণের মধ্যেই দম ভেঙে দেয়। শাকচুন্নি সবার সামনে রাকেশের রক্তপান করে। রক্তপান করার পর ঈশিতা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার বৌদি শাকচুন্নি। আমার বউ রক্ত খায়? দাদা, সেটা তো সবার বউই পান করে। সমস্যা এটা না যে বৌদি শাকচুন্নি। গ্রামের সমস্ত লোকেরা প্রধান বাবুর বাড়িতে একত্রিত হয় আর রাকেশের মরে যাওয়ার কাহিনী বলছিল। গ্রামের লোকেরা ভয়ের চোটে থরথর কাঁপছিল। প্রধান মশাই, গত কয়েকদিন ধরে ওই গাছটার কাছে শাকচুনিটাকে তাও দেখাই যাচ্ছে না। আমাদের তো মনে হয়েছিল যে ও হয়তো আমাদের গ্রাম ছেড়ে চলে গিয়েছে, কিন্তু ও তো দেখছি আমার রানীর শরীরের ভেতর ঢুকে পড়েছে। তুমি কি করে জানলে যে তোমার রানীর ভেতরে শাকচুন্নি ঢুকে বসে আছে? কালকে আমি আমার নিজের চোখে দেখেছি। ওই এলোমেলো চুল, কাজল লাগানো টানা টানা চোখ, খুবই ভয়ঙ্কর দেখতে লাগছিল। আচ্ছা, তুমি তাহলে ওকে হয়তো মেকআপ ছাড়াই দেখে নিয়েছো? না প্রধান মশাই, ও সবার সামনে রাকেশকে মেরে দিয়ে ওর রক্ত চুষে খেয়েছে। প্রধান বাবু এই কথা শুনে ভয় পেয়ে যান। তক্ষুনি গ্রামের একটা লোক রামু তাদের কাছে আসে। প্রধান মশাই, তাড়াতাড়ি চলুন। আনন্দ নিজের বাড়িতে আবার ঝামেলা শুরু করে দিয়েছে। আরে ওই গাধাটা আবার কি করে বসলো? আনন্দ নিজের বউকে ভীষণ মেরেছে আর ওর বউ প্রধানকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো দেখে আসি। প্রধান আর রামু আনন্দের বাড়িতে পৌঁছান। তখন দেখতে পান যে আনন্দের স্ত্রী রোমা উঠোনের মাঝখানে বসে কাঁদছে। রুমা, এইসব কি নাটক চলছে? পুরো এলাকাতে কোনো মহিলা কোনো নালিশ করে না, শুধুমাত্র তোমাকেই নালিশ করতে কেন হয়? আমি ঝামেলা করছি? তুমি আমাকে মেরেছো, দেখো এটা এখানে। এই চুপ কর তো। আমি সামান্য একটু হুমকি দিয়েছি বলে পুরো গ্রামবাসীকে ডেকে নিয়ে এলি? আরে বৌদি, স্বামীর হাত তো একটু আধটু উঠতেই পারে, তাই নিয়ে কান্নাকাটি করার কি আছে? মানে স্ত্রীর জীবনের কোনো মূল্য নেই? আরে মহিলাদের কাজ হলো বাড়ির কাজবাজ করা, তাহলে কথায় কথায় ঝগড়া টগড়া কেন করো বলো তো? হ্যাঁ প্রধান বাবু, আপনি আমাকেই ভুল বুঝছেন। যখন কিনা আনন্দ আমাকে মেরেছে, আমি ওকে মারিনি। রাতুল নিজের স্ত্রী ঈশিতার সাথে বাড়িতে বসেছিল। তক্ষুনি ঈশিতা জোরে জোরে ভয়ঙ্কর আওয়াজে হাসতে শুরু করে। রাতুল ঈশিতার দিকে তাকায়। তখন দেখতে পায় যে সে শাকচুন্নির রূপে চলে এসেছে। শাকচুন্নি আস্তে আস্তে বাড়ির বাইরে যায় আর সে হাওয়ায় ভাসতে ভাসতে আনন্দের বাড়ির দিকে যায়। পেছনে পেছনে রাতুলও দৌড়চ্ছিল। শাকচুন্নি আনন্দের বাড়িতে পৌঁছায়। তাকে দেখে আনন্দ ভয় পেয়ে ওঠে। শাকচুন্নি আনন্দের দিকে এগিয়ে যায়। আরে কেউ বাঁচাও আমাকে। আনন্দকে বাঁচানোর বদলে ওখান থেকে সবাই দূরে পালিয়ে যায়।
শাকচুন্নি আনন্দের গলা চেপে ধরে আর তাকে হাওয়ায় তুলে দেয়। কিছুক্ষণের মধ্যেই আনন্দ জীবন ত্যাগ করে দেয়। প্রধান বাবু দূরে দাঁড়িয়ে শাকচুন্নিকে ভালোভাবে দেখছিল। আরে এ তো দেখছি মীরা। হ্যাঁ প্রধান মশাই, কি মীরা?